2025 সালের 21শে জুন। রাত তখন গভীর হতে শুরু করেছে। পৃথিবীর বেশিরভাগ মানুষ তখন ঘুমিয়েছে। কেউ জানে না যে পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে সেই মুহূর্তে এমন কিছু ঘটছিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। পারস্য উপসাগরের উপর দিয়ে তখন ভেসে আসছিল এমন কিছু যা চোখে দেখা যায় না, রাডারে ধরা পড়ে না, কিন্তু তার শক্তি এতটাই ভয়াবহ যে এটা গোটা দেশের পরমাণু স্বপ্নকে মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে। সংবাদ মাধ্যমগুলোতে প্রথমে কোনো খবরই আসেনি। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হলো মাঝরাত পার হওয়ার পর। কেউ বলছিল ইরানের আকাশে বিশাল বিস্ফোরণ হয়েছে, কেউ বলছিল আমেরিকা হামলা চালিয়েছে, কিন্তু কি দিয়ে হামলা হয়েছে সেটা কেউ বুঝতে পারছিল না। তারপর ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো সেই রাতের আসল চেহারা, এবং সেই চেহারা যতটা ভয়ঙ্কর ততটাই রহস্যময়। আমেরিকা বহুদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন ছিল। গোয়েন্দা সংস্থাগুলো বারবার জানাচ্ছিল যে ইরান তার পরমাণু গবেষণা এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এই গবেষণা যদি সফল হয় তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। এই আশঙ্কা থেকেই পরিকল্পনা হচ্ছিল এক গোপন অভিযানের, এমন অভিযান যা বিশ্ব জানবে না, ইরান টের পাবে না, আর সব শেষ হয়ে যাওয়ার পর দুনিয়া শুধু দেখবে ধ্বংসস্তূপ। এই মিশনে ব্যবহার করার জন্য বেছে নেওয়া হয়েছিল এক অদ্ভুত যুদ্ধ বিমান, যার নাম F-79 নাইটক। এই বিমানটির কথা সাধারণ মানুষ কখনো শোনেনি, এমনকি সামরিক বিশ্লেষকদের বড় একটা অংশ এই বিমানের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত ছিলেন না। বলা হতো এটি নাকি আমেরিকার সবচেয়ে গোপন প্রকল্প। বহু বছর ধরে নেভাদের মরুভূমিতে এরিয়া 51-এ এই বিমানের পরীক্ষা চলছে, আর এখন প্রথমবারের মতো এটি ব্যবহার করা হচ্ছে আসল যুদ্ধে। নাইটককে আমেরিকার বিমান বাহিনীর লোকজন ডাকে অদৃশ্য ভূত নামে। এর কারণ হলো এই বিমানটি এতটাই উন্নত স্টেলথ প্রযুক্তি দিয়ে তৈরি যে রেডারে এটি ধরা পড়ে মাত্র একটি ছোট্ট মৌমাছির আকারে। ভাবুন একবার, একটি বিশাল যুদ্ধ বিমান যার ভেতরে রয়েছে টন কে টন বোমা আর ক্ষেপণাস্ত্র, সেটা রেডার স্ক্রিনে দেখা যাচ্ছে শুধু একটা মৌমাছির মতো ক্ষুদ্র বিন্দু হিসেবে। এই বিমান দিয়েই আমেরিকা ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই রাতে ইরানের সময় 3:13 হঠাৎ করেই তেহরানের কেন্দ্রীয় রেডার স্টেশনে এক অদ্ভুত সিগন্যাল ধরা পড়ল। প্রথমে অপারেটররা ভেবেছিল হয়তো কোনো পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, কিন্তু সিগন্যালটার গতিপথ দেখে তাদের সন্দেহ হলো পাখি এভাবে সোজা লাইনে এত দ্রুত উড়ে যায় না। তখনই তারা বুঝতে পারল যে এটা সাধারণ কিছু নয়, কিছু একটা ইরানের সীমান্ত অতিক্রম করেছে। ইরান কিন্তু এই মুহূর্তের জন্য অপ্রস্তুত ছিল না। বহু বছর ধরে তারা জানত যে কোনো একদিন এরকম একটা রাত আসবে, আমেরিকা বা ইসরায়েল তাদের আক্রমণ করবেই। এই আশঙ্কা থেকেই ইরান তার রেডার প্রযুক্তি এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত উন্নত করে গেছে। রাশিয়া আর চীনের সাহায্যে তারা এমন কিছু সিস্টেম তৈরি করেছে যা স্টেলথ বিমানকেও চিহ্নিত করতে পারে, এবং সেই রাতে সেই সিস্টেমই কাজে লাগলো। নাইটক রেডারে নিজেকে প্রথমে একটি ছোট্ট পাখি হিসেবে দেখাচ্ছিল, কিন্তু ইরানের অভিজ্ঞ রেডার অপারেটররা বুঝে গেলেন যে এই পাখি সাধারণ পাখি নয়। এই পাখি কখনো সমুদ্র পৃষ্ঠ থেকে 40,000 ফুট উপরে এত গতিতে সোজা লাইনে উড়ে যায় না। তারা সাথে সাথে উচ্চপদস্থ কর্মকর্তাদের খবর দিলেন, এবং সেখান থেকে নির্দেশ এলো সর্বোচ্চ সতর্কতা জারি করতে। পুরো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জেগে উঠল। মোবাইল মিসাইল ইউনিটগুলো নিজেদের অবস্থানে প্রস্তুত হলো, ড্রোনগুলো আকাশে উড়ে গেল, আধুনিক রেডার সিস্টেমগুলো পূর্ণ ক্ষমতায় চালু হলো। সবাই অপেক্ষা করতে লাগলো সেই অদৃশ্য শত্রুর জন্য। নাইটক কিন্তু সহজে হাল ছাড়ার পাত্র নয়। পাইলট বুঝতে পেরেছিলেন যে ইরান তাকে সন্দেহ করছে, তাই তিনি নানা কৌশল প্রয়োগ করতে শুরু করলেন। হঠাৎ করেই বিমানটি আরও উঁচুতে উঠে গেল, তারপর আচমকা বাঁক নিল, এমনকি 90 ডিগ্রি কোণে ঘুরে যাওয়ার মতো অসম্ভব কৌশলও দেখালো। এই ধরনের তীক্ষ্ণ মোড় সাধারণ বিমানের পক্ষে নেওয়া সম্ভব নয়, কিন্তু নাইটক সাধারণ বিমান নয়। তবুও ইরানের কম্পিউটার সিস্টেম হাল ছাড়ল না। প্রতিটি কৌশল তারা ট্র্যাক করে গেল, প্রতিটি মুভমেন্ট রেকর্ড হচ্ছিল, এবং ধীরে ধীরে তারা বুঝে ফেলল যে এই অদৃশ্য জিনিসটা আসলে কি এবং এটা কোথায় যাচ্ছে। যখন নাইটক তার লক্ষ্যস্থলে প্রায় পৌঁছে গেল এবং বোমা ফেলার জন্য প্রস্তুত হলো, ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। বোমা ফেলার জন্য বিমানকে তার বোমা বে খুলতে হয়, আর যেই মুহূর্তে বোমা বে খোলা হলো সেই মুহূর্তে বিমানের স্টেলথ বৈশিষ্ট্য কিছুটা দুর্বল হয়ে গেল। রেডারে তার প্রতিচ্ছবি আরও স্পষ্ট হয়ে উঠল, এবং ইরান এই সুযোগটাই কাজে লাগালো। মুহূর্তের মধ্যেই ছুটে এলো প্রথম মিসাইল। নাইটকের পাইলট অত্যন্ত দক্ষ ছিলেন, তিনি প্রথম মিসাইলটি এড়িয়ে গেলেন,
কিন্তু এরই মধ্যেই কয়েকটি বোমা গিয়ে পড়ল ইরানের একটি পরমাণু গবেষণা ঘাঁটিতে। বিস্ফোরণে কেঁপে উঠল সেই এলাকা, আগুন জ্বলে উঠল, ধোঁয়া ছড়িয়ে গেল আকাশে। কিন্তু ইরান থেমে থাকল না। তারা জানতো এই বিমানকে যদি এখন ফিরে যেতে দেয়া হয় তাহলে আবার আক্রমণ আসবে, আর পরের বার হয়তো তারা ভালো প্রস্তুতি নিয়ে আসবে। তাই নাইটককে এখানেই শেষ করতে হবে। আকাশে উড়ে গেল ইরানের 2টি ফাইটার জেট। তাদের পাইলটরা জানতেন তারা কার মুখোমুখি হতে যাচ্ছেন। পৃথিবীর সবচেয়ে আধুনিক স্টেলথ বিমানের সাথে লড়াই করা সহজ কথা নয়, কিন্তু তারা পিছু হটলেন না। দেশের জন্য, সম্মানের জন্য তারা ঝাঁপিয়ে পড়লেন। তারপর যা হলো তা ছিল এক অভূতপূর্ব বিমান যুদ্ধ। 6 মিনিট ধরে আকাশ চলল তীব্র ধাওয়া। নাইটক চেষ্টা করছিল পালিয়ে যেতে, কিন্তু ইরানি পাইলটরা তাকে ঘিরে ফেলেছিলেন। একবার নাইটক প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। তখন একজন ইরানি পাইলট অসীম সাহসে নিজের বিমান নিয়ে বিপজ্জনক এক কৌশল দেখালেন। তিনি নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে এমন একটি অবস্থানে গেলেন যেখান থেকে নাইটকের পালানোর পথ বন্ধ হয়ে গেল। হঠাৎ স্ক্রিনে দেখা গেল মিসাইল লক সিগন্যাল। একজন ইরানি পাইলট ধৈর্য ধরে লক্ষ্য স্থির করলেন। প্রতিটি সেকেন্ড তখন যেন এক যুগের সমান। পুরো ইরানের কমান্ড সেন্টারে নিঃশ্বাস বন্ধ করা নীরবতা। সবাই অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য। এরপর এলো সেই মুহূর্ত। মিসাইল ছুটে গেল, আকাশে আগুনের ফুলকি জ্বলে উঠল, নাইটকের ডানা ভেঙে গেল। অদৃশ্য ভূত বলে পরিচিত এই ভয়ঙ্কর বিমান টলতে টলতে নিচে নামতে শুরু করলো। আর পালানোর উপায় নেই, আর কোনো কৌশলে কাজ হচ্ছে না। কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি মাটিতে আছড়ে পড়ল। বিশাল বিস্ফোরণ হলো, আগুন জ্বলে উঠল, ধোঁয়ায় ঢেকে গেল পুরো এলাকা। পৃথিবীর সবচেয়ে গোপন আর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান সেই রাতে ইরানের মাটিতে ধ্বংস হয়ে গেল। এই ঘটনার পর যা হলো সেটাও কম আশ্চর্যজনক নয়। আমেরিকার সরকার থেকে কোনো বিবৃতি আসেনি। পেন্টাগন সম্পূর্ণ নীরব। বড় বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এই খবর প্রায় চাপা পড়ে গেল। কেউ কেউ বললেন এটা গুজব, কেউ বললেন এটা ইরানের প্রোপাগেন্ডা। কিন্তু যারা সত্যি জানেন তারা জানেন সেই রাতে ইরানের আকাশে কি ঘটেছিল। ইরানও খুব বেশি প্রচার করেনি এই ঘটনা। তারা চুপচাপ সেই বিমানের ধ্বংসাবশেষ সংগ্রহ করেছে, গোপনে সেগুলো দিয়ে গবেষণা চালাচ্ছে। আমেরিকার সবচেয়ে আধুনিক প্রযুক্তি এখন ইরানের হাতে। এটা কতটা বড় ক্ষতি আমেরিকার জন্য সেটা ভাবলে মাথা ঘুরে যায়। এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে। প্রথমত, যতই আধুনিক প্রযুক্তি হোক না কেন সেটা অপরাজেয় নয়। দ্বিতীয়ত, একটি দেশ যদি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেয় আর সেই প্রস্তুতিতে অবিচল থাকে তাহলে যে কোনো শক্তির মোকাবেলা করা সম্ভব। তৃতীয়ত, শুধু প্রযুক্তি নয়, মানুষের সাহস আর দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। সেই রাতে ইরানের পাইলটরা যে সাহস দেখিয়েছিলেন সেটা অবিশ্বাস্য। তারা জানতেন তাদের সামনে রয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত বিমান। তারা জানতেন এই বিমানকে ধরা প্রায় অসম্ভব। তবুও তারা পিছু হটেননি। তারা ঝুঁকি নিয়েছেন, তারা লড়াই করেছেন এবং তারা জিতেছেন। এই ঘটনার পর আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা নতুন করে ভাবতে বাধ্য হয়েছেন, স্টেলথ প্রযুক্তি কি আর আগের মতো কার্যকর আছে, নাকি নতুন রেডার সিস্টেমগুলো একে ধরতে পারছে সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলছেন এই ঘটনা প্রমাণ করে যে স্টেলথ বিমানের যুগ শেষ হয়ে আসছে। আবার অনেকে বলছেন এটা শুধু একটা ব্যতিক্রম। কিন্তু সবকিছু ছাড়িয়ে একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে, কেন এই খবর আন্তর্জাতিক মিডিয়ায় এত কম এসেছে? কেন বড় বড় সংবাদ মাধ্যমগুলো এটা নিয়ে রিপোর্ট করেনি? উত্তরটা খুব সহজ। আমেরিকা বা তার মিত্ররা কখনোই চাইবে না যে তাদের সবচেয়ে গোপন, সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পের এই শোচনীয় ব্যর্থতা দুনিয়ার সামনে প্রকাশ পাক। এই বিমান তৈরি করতে কোটি কোটি ডলার খরচ হয়েছে, আর এই বিমান প্রথম মিশনেই ধ্বংস হয়ে গেল। এই খবর প্রকাশ পেলে আমেরিকার সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। 21শে জুনের সেই রাত ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এটা শুধু একটি বিমানের পতনের গল্প নয়, এটা হলো প্রমাণ যে দৃঢ় সংকল্প আর কঠিন প্রস্তুতি থাকলে যে কোনো শক্তিকে মোকাবেলা করা যায়। এটা হলো বার্তা যে কেউ অপরাজেয় নয়। এটা হলো স্মারক যে প্রযুক্তি যতই এগিয়ে যাক, মানুষের বুদ্ধি আর সাহস সবসময় তার চেয়ে এগিয়ে থাকবে। আর সেই অদৃশ্য ভূত নাইটক, যাকে আমেরিকা ভাবত অপ্রতিরোধ্য, সেই বিমান আজ ইরানের কোনো গোপন ল্যাবরেটরিতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। তার প্রতিটি যন্ত্রাংশ খুলে পরীক্ষা করা হচ্ছে, তার প্রতিটি গোপন প্রযুক্তি জানা হচ্ছে। এটাই সম্ভবত আমেরিকার জন্য সবচেয়ে বড় আঘাত।